বহুল প্রতীক্ষার পরে আরশাদ উরাশি এবং বিক্রান্ত ম্যাসি অভিনীত প্রীতম অ্যান্ড পেড্রো ওয়েব সিরিজটা চলে এসেছে। এই সিরিজটি লিখেছে ওয়ান অব দ্য বেস্ট ডিরেক্টর রাজকুমার হিরানি। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়া আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিরিজটার শুরুতে দেখা যায় কয়েকজন বোরখাধারী মহিলা আসে একটা এটিএম চুরি করতে। দুজন মহিলা ভেতরে এটিএমটা ভাঙছিল আর দুজনে বাহিরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই ওরা বুঝতে পারে যে এই এটিএমটা ভাঙা সম্ভব নয়, এর জন্য এটাকে তারা সাথে নিয়ে যেতে চায়। এর পরপরই এই এটিএমটাকে নিজেদের কারের সাথে বাঁধে এবং সেটাকে খুলে নিয়েই চলে যায়। এর পরপরই কাহিনীটা শিফট হয়। পরদিন সকালবেলাতে থানার সিন দেখানো হয়। সেখানে প্রীতম এবং তার দাদা চলে এসেছিল। আসলে প্রীতমের দাদার টেপ রেকর্ডারটা চুরি হয়েছিল, এর জন্য সেটার এফআইআর লেখাতে এসেছিল তারা থানাতে। তখন কনস্টেবলটা জানায়, আপনার টেপ রেকর্ডারটা তো মাত্র 500 টাকা দামের। গতকাল রাত্রেবেলাতে 28 লক্ষ টাকার এটিএম বুথটা চুরি হয়ে গেছে। তখন প্রীতম বলে, এটা শুনে আমরা কি করব? কোনো জিনিসের দাম 5 টাকা হোক নাকি 5 কোটি টাকা, আপনাদের কাজ সেটা খুঁজে বের করা, তো আপনারা সেটাই করুন। তবে কনস্টেবলটা ওদের সাথে বাজে ব্যবহার করে এবং ওদেরকে এখান থেকে চলে যেতে বলে। তখন প্রীতম তার দাদাজিকে বাহিরে একটা গাড়িতে উঠিয়ে দিয়ে বলে, তুমি বাড়িতে চলে যাও দাদা। তারপর সে আবারও চলে আসে থানার ভেতরে সেই কনস্টেবলটার কাছে। এবার প্রীতম ওর সাথে আর একদমই ভালোভাবে কথা বলছিল না। সাথে ওকে জানায়, আমাদের টেপ রেকর্ডারটা আপনাদের খুঁজতেই হবে, কারণ টেপ রেকর্ডারটার মধ্যে আমার দাদির আওয়াজ ছিল। ওনার ভয়েসটা শোনার পরেই আমার দাদা খুশি থাকে। সাথে সে আরও জানায়, ওই এটিএমটার মধ্যে 28 লাখ টাকা থাকতে পারে, কিন্তু এই টেপ রেকর্ডারটা আমাদের কাছে তার থেকেও বেশি মূল্যের। এই জন্যই টেপ রেকর্ডারটা আপনাদেরকে খুঁজতেই হবে। এই কথাটা আবার কনস্টেবলটা একদমই ভালোভাবে নেয় না আর ওকে জেলে পুরে দেয়। কিছুক্ষণের মধ্যেই থানাতে চলে আসে পেড্রো নামের এক পুলিশ অফিসার। আসলে পেড্রোই গতকাল রাতে চুরি হওয়া ওই এটিএম বুথের কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করছিল। সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে এই এটিএমটাকে কেনই তারা নিজেদের সাথে নিয়ে গেছে। ওরা যখন এসব চিন্তাভাবনা করছিল তখন প্রীতম বারবারই বলতে থাকে, আমাকে মাত্র 15 মিনিট সময় দিন, আমি খুঁজে বের করে দিব ওই এটিএমটা কারা চুরি করেছে। এখান থেকে আমাকে বের করুন। এই কথাটা শুনে আবার রাগান্বিত হয়ে যায় পেড্রো আর ওকে জেলের ভেতর থেকে বের করে। তারপর বলে, যা, তোকে 15 মিনিট সময় দিলাম, এখন তুই এটা বের কর যে এটিএমটা কারা চুরি করেছে। সাথে পেড্রো এটাও বলে, আমাদের একটা সাইবার টিম আছে, ওরা ঘন্টার পর ঘন্টা কাজ করেও এই চোরদেরকে ধরতে পারছে না। আর তোর মতো একটা ছেলে 15 মিনিটে কিভাবে খুঁজে বের করবে আমি সেটাই দেখতে চাই। কিছুক্ষণের মধ্যেই প্রীতম 4 জনের ছবি বের করে আর বলে, এরা 4 জনই ছিল বোরকা পরিহিত সেদিন। এদের 4 জনের মধ্যে একজনের আসলে বিয়ে, ওদের টাকা পয়সার একটু শর্টেজ ছিল, এই জন্যই ওরা এই চুরিটা করেছে। এমনকি প্রীতম এক্স্যাক্ট একটা লোকেশনও বলে দিয়েছিল যে এটিএমটাকে কোথায় ওরা রেখেছে। তার পরপরই সেখানের সব পুলিশ অফিসার চলে আসে এবং খোঁজবাজ করতে শুরু করে। ওখানে গিয়ে খানিকটা খোঁজাখুঁজি করার পরে সেই এটিএম বুথটা অবশ্য তারা খুঁজে পায়, তবে এর ভেতরে থাকা টাকার একটা পয়সাও ছিল না। ওই 4 জনের সম্পর্কিত তারা জেনে গিয়েছিল, এর জন্য ওদেরকে খুঁজে বের করতে আর খুব একটা ঝামেলায় পড়তে হবে না এদের। তারপর ওরা যখন একজনের বাড়িতে যায় তখন দেখতে পায় তার আজকে বিয়ে, আর অন্য যে 3 জন ছিল ওরা বিয়েতে নাচানাচি করছিল। এই ব্যাপারগুলো দেখে পেড্রো ওদের পিছা করতে থাকে ওদেরকে ধরার জন্য। কিছুক্ষণ দৌড়াদৌড়ি করার পরে ওদের 4 জনকেই ধরে ফেলে পেড্রো এবং থানায় নিয়ে আসে। এখানে এসেই সে প্রীতমকে জিজ্ঞাসা করে, এগুলো তুই কিভাবে করলি? তখন প্রীতম ওদেরকে অবাক করে দিয়ে বলে, ঘরে আমার দাদা একা থাকবে, এর জন্য আমার তাড়াতাড়ি ঘরে যেতে হবে। তখন পেড্রো বলে, চল আমি তোকে গিয়ে রেখে আসি। আসলে পেড্রো এটা জানতে চাইছিল যে 15 মিনিটে কিভাবে প্রীতম এই চোরগুলোকে ধরে ফেলল। তখন প্রীতম বলে, এই চুরিটা রাত 2টা থেকে 3টার মধ্যে করা হয়েছিল। আমি ওই পাশের একটা সিগন্যাল টাওয়ারকে হ্যাক করেছিলাম। সেখানে আমি জানতে পারি 20 জন লোক ওই সময়ে কথা বলছিল, কিন্তু 4 জন এরকম ছিল যারা নিজেদের মধ্যেই কথা বলছিল। আর এই এটিএমটা চুরি করা ছিল একটা বড় কাজ, এর জন্য 1 জন বা 2 জন এটা করতে পারবে না। এই কাজটা করতে কমপক্ষে 4 জন মানুষের তো প্রয়োজন পড়বেই। এর জন্যই ওদের ওপরে আমার ডাউট হয়েছিল। এরপর ওদের নাম্বার দিয়ে আমি এদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো পেয়ে যাই। তারপর খানিকটা ঘাটাঘুটি করার পরে জানতে পারি এদের মধ্যে একজনের বিয়ে, আর এদের টাকা পয়সারও প্রয়োজন ছিল। তখন আমার ডাউটটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় আর আমি বুঝতে পারি যে এরাই হয়তো বা চুরিটা করেছিল। আমি কোনো এক্সট্রা কিছুই করিনি, আমি কমন সেন্সের ব্যবহার করে চোরগুলোকে ধরে ফেলেছি। এর পরপরই পেড্রোর কাছে ফোন আসে ডিজিপির। ওকে তখন তিনি জানায়, তোমার এখনই মন্ত্রীর বাড়িতে যেতে হবে,
কারণ ওখানে মন্ত্রীর বইয়ের ফোনটা চুরি হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই এজন্য পেড্রো চলে আসে মন্ত্রীর বাড়িতে এবং পিএসকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। সে এটা বুঝতে পারছিল যে হয়তোবা ফোনটা চুরি হয়নি, হয়তোবা ঘরের কোনো একটা জায়গায় পড়ে আছে। কিছুক্ষণ পরেই মন্ত্রীর ছেলে ববি চলে আসে সেখানে। তখন ওর সাথে কিছুক্ষণ কথা বলে পেড্রো। ওর হাতে দেখা যায় একটু আগুনে পুড়ে যাওয়ার নিশান। তখন পেড্রোকে জিজ্ঞাসা করে এটা কিভাবে হয়েছে। ববি তখন জানায় পটকা ফোটানোর সময় এমনটা হয়েছিল। পেড্রো যখন ওকে ফোন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে তখন এখান থেকে দৌড়ে পালিয়ে যায় ববি। তখন পেড্রো মন্ত্রীকে জানায় ফোনটা ববির কাছেই আছে, ওর সাথে আমাকে 5টা মিনিট সময় দিলে আমি ফোনটা বের করে দিতে পারবো। তার পরপরই পিএস চলে আসে মন্ত্রীর কাছে এবং তাকে জানায় পেড্রো স্যার ববিকে জিজ্ঞাসাবাদ করতে চায়। এই কথাটা শুনে আবার খুবই রাগান্বিত হয়ে গিয়েছিল মন্ত্রী, আর বলতে থাকে আজকে তুমি আমার ছেলেকে জিজ্ঞাসাবাদ করবে, কালকে হয়তো বা আমার বউকে জিজ্ঞাসাবাদ করবে। তুমি যদি তোমার কাজটা ঠিকঠাক মতো করতে নাই পারো তাহলে তুমি আমাকে বলে দাও, আমি তোমাকে এমন একটা জায়গায় ট্রান্সফার করব তুমি যেটা চিন্তাও করতে পারবে না। এই ব্যাপারটা শুনে খানিকটা আশাহত হয়েছিল পেড্রো। তারপর সে চলে আসে একটা মোবাইলের দোকানে এবং মন্ত্রীর বইয়ের সেম একটা ফোন কিনে আনে। ওর একটা চোরেরও প্রয়োজন ছিল। এর জন্য গতকাল রাত্রেবেলাতে যারা এটিএম বুথে চুরিটা করেছিল তাদের মধ্যে থেকে একজনকে হায়ার করে নেয় পেড্রো। ওকে জানায় মন্ত্রীর সামনে গিয়ে তোকে বলতে হবে তুই চুরিটা করেছিলি, তাহলে জেলের ভেতরে তোকে আমি স্পেশাল ট্রিটমেন্ট দিব। এই কথাটা শুনে অবশ্য মেনে যায় সেই চোরটা। তার পরপরই পেড্রোকে নিয়ে চলে আসে মন্ত্রীর বাড়িতে, আর এসেই বলে এটাই সেই চোর যে আপনার বইয়ের মোবাইলটা চুরি করেছিল। তখন অবশ্য মন্ত্রী ওর বইয়ের ফোনটা দেখিয়ে বলে মোবাইল ফোনটা পাওয়া গেছে, এটা এখানেই পড়েছিল। এই ব্যাপারটাতে অনেক রাগান্বিত ছিল মন্ত্রী পেড্রোর ওপর, আর বলতে থাকে একজন মন্ত্রীকে তুমি এভাবে বোকা বানাতে যাচ্ছিলে, তাহলে সাধারণ মানুষকে তুমি কতটা বোকা বানাও। তুমি এখান থেকে থানায় যাবে, তারপর মিনিস্ট্রি থেকে একটা কল আসবে তোমার ওখানে, ফোনটা ধরতে ভুলো না যেন। সাথে আরও অনেক কথা শোনায় সে পেড্রোকে। এরপর মন খারাপ করে পেড্রো চলে আসে বাড়িতে। সে বুঝতে পারছিল হয়তোবা তাকে সাসপেন্ড করা হবে, আর নয়তোবা এমন একটা জায়গায় ট্রান্সফার করা হবে যেটা সে স্বপ্নেও ভাবতে পারেনি। ঠিক তখনই একটা কনস্টেবল ফোন করে ওকে জানায় তার নাকি ট্রান্সফার হয়ে গেছে, অন্য কোনো জায়গাতেও ট্রান্সফারটা হয়নি। এই শহরেরই সাইবার সেলের হেড বানিয়ে দেওয়া হয়েছিল পেড্রোকে, কিন্তু সাইবার সেল সম্পর্কে তার তো কোনো ধারণাই ছিল না। এমনকি কম্পিউটারের কিবোর্ডের বর্ণগুলোও তার খুঁজে খুঁজে বের করতে হতো। সে বুঝতে পারছিল যে এই কাজটা তার দ্বারা কোনোভাবেই সম্ভব নয়। কিছুক্ষণ পরেই সেখানে চলে আসে একজন। সে বলতে থাকে তার সার্ভারের উপরে অ্যাটাক হয়েছে। অ্যাটাকের কথা শুনেই পেড্রো মনে করেছিল যে হয়তোবা ওর ওপরে কেউ অ্যাটাক করেছে, এই জন্য সে উল্টাপাল্টা কথাবার্তা বলতে থাকে। তখন এফআইআর লেখাতে আসা লোকটার মাথায় যেন নষ্ট হয়ে যায়। সে বুঝতে পারে যে এই তো কিছুই জানে না সাইবার সিকিউরিটি সম্পর্কে। তারপর দেখা যায় পেড্রোর সাথে কাজ করা অন্য একটা অফিসার ব্যাপারটা সামলে নেয়, কারণ অনেক কয় বছর ধরে সে এখানেই কাজ করত। তবে পেড্রো এটা বুঝে গিয়েছিল যে সে খুব বেশি দিন পর্যন্ত এখানে কাজ করতে পারবে না। এর জন্য পেড্রো চলে আসে ডিআইজির কাছে, আর তাকে জানায় সাইবার সেলে থাকা আমার কোনোভাবেই পসিবল নয় স্যার। তখন ডিআইজি অবশ্য ওকে বলে মন্ত্রীর বাড়িতে তুমি যা করেছো এরপরে তোমার আবার ট্রান্সফার হতে অনেক বেশি সময় লেগে যাবে। এর জন্য তোমাকে এই সাইবার সেলে থেকেই 2-3টা শক্তপোক্ত কেস সলভ করতে হবে, তাহলে আবার তোমাকে ক্রাইম ব্রাঞ্চে ট্রান্সফার করা পসিবল। এই কথাটা শুনে পেড্রো ভাবতে থাকে সে তো এটা করতেই পারে। তার পরপরই পেড্রো চলে আসে প্রীতমের কাছে, আর ওকে বলে তোর সাহায্য চাই আমার। পেড্রো সাইবার সেলে ওর থেকে সাহায্য চাইছিল, কিন্তু প্রীতম জানায় আমি একজন ইঞ্জিনিয়ার ছিলাম, কিন্তু এখন আমি শুধু ভ্যাকুয়াম ক্লিনার বিক্রি করি আর একজন সাধারণ মানুষ। আমি ওসব হ্যাকিং ট্যাকিং ছেড়ে দিয়েছি, এর জন্য আমি আপনার কোনো সাহায্যই করতে পারবো না। তখন পেড্রোকে বলে তুই যদি আমার সাহায্য না করিস তাহলে তোর দাদার যে টেপ রেকর্ডারটা আছে সেটা কিন্তু আমি খুঁজে দেব না। তখন অবশ্য প্রীতমের না চাওয়া সত্ত্বেও পেড্রোর কথাটা ওর মেনে নিতেই হয়। এরপর সেখান থেকে পেড্রো চলে আসে বাড়িতে। সেখানে গিয়েই দেখতে পায় স্টেসি জন্মদিন পালন করার জন্য সব সাজিয়ে গুছিয়ে নিয়েছিল। ওরা এখানে জন্মদিনটা উদযাপন করতে যাবে, ঠিক তখনই পেড্রোর ফোন একটা জার্নালিস্টের কল আসে। ওর নাম রুহি। সে পেড্রোকে বলতে থাকে কিছুক্ষণ আগে আমার কাছে একটা মেইল এসেছে। আমাকে যে মেইলটা পাঠিয়েছিল সে বলছিল তার বউ এবং বউয়ের পরকীয়া প্রেমিক সম্পর্কে সে জেনে গেছে। এর জন্য ওর বউ এবং তার প্রেমিককে আজকেই সে মেরে ফেলবে। সাথে সে একটা চিঠিও লিখে যাবে যেটা পড়ে মানুষ বুঝতে পারবে যে সে ভুল ছিল না। তখন পেড্রো বুঝতে পারে যে এটাই ওর প্রথম শক্তপোক্ত কোনো কেস। এর জন্য সে খুব তাড়াতাড়ি প্রীতমকে ফোন করে, আর এই পুরো কেসটা ওকে বলে আমার মনে হচ্ছে 3জন মানুষ আজকের রাতেই মরতে যাচ্ছে।
একজন তার বউ এবং তার বউয়ের পরকীয়ার প্রেমিককে মেরে ফেলবে এবং পরে সে নিজেই মারা যাবে। নিজে নিজে মারা যাবার কথাটা শোনার পরপরই প্রীতমের মনে পড়ে যায় তার পেছনের কিছু কাহিনী। এর পরপরই অবশ্য কার্লোস নামের একজনকে দেখানো হয়। ইনিও ছিলেন একজন পুলিশ অফিসার। সে তার ছেলের সাথে দেখা করে এবং বলে, নিজের খেয়াল রেখো বাবা। কার্লোসই হচ্ছে সেই লোক যে আসলে আজকে তার বউ এবং বউয়ের প্রেমিককে মেরে ফেলতে চায়। এর পরপরই প্রীতমকে সেই সাইবার সেলে নিয়ে আসা হয়। তখন ওকে কেস সম্পর্কে সব ডিটেলসও দেওয়া হয়। রুহির থেকে সেই মেইলটাও নিয়ে আসা হয়। সেই মেইলে থাকা আইপি অ্যাড্রেসটা চেক করে তারপর রুহিকে বলে কার্লোকে আরেকটা মেইল করতে। যদি কার্লোস সেই মেইলটা দেখে তাহলেই ওর লোকেশনটা আমরা পেয়ে যাব। সাথে সাথেই এই মেইলটা ওকে পাঠানো হয়। আর কিছুক্ষণের মধ্যেই কার্লোস মেইলটা চেকও করে। তখন অবশ্য প্রীতম তার লোকেশনটা পেয়ে যায়। তার পরপরই পেড্রো এবং প্রীতম সেখানের উদ্দেশ্যে রওনা করে। আসলে ওরা একটা হোটেলের দিকে যাচ্ছিল যেখানে কার্লোস আগে থেকেই গিয়ে পৌঁছেছিল। ওই হোটেলে গিয়ে রিসিপশনিস্টের কাছ থেকে কার্লোস তার বইয়ের রুম নাম্বারটা চায়। সাথে সে এটাও জানায় যে সে একজন পুলিশ অফিসার। তখন রিসিপশনিস্টও তাকে রুম নাম্বারটা দিয়ে দেয়। এরপর যখন কার্লোস তার বইয়ের রুমের দিকে আগাচ্ছিল ঠিক তখনই সেখানে এসে পৌঁছে পেড্রো এবং প্রীতম। ওরা এখানে এসেই জেনে গিয়েছিল যে কার্লোস কোন রুমটার দিকে যাচ্ছে। তার পরপরই ওর পিছা করতে শুরু করে দেয় এরা দুজন। কিছুক্ষণের মধ্যেই কার্লোসকে তারা পেয়েও যায়। ওরা দুজনে মিলে ওকে থামানোর খুব চেষ্টা করে, কিন্তু কার্লোস ওদের ওপরেই বন্দুক তাক করে বসে। তখন পেড্রো তার কামাল দেখায় আর বলে, তুই তোর ছেলের কাছে কি জবাব দিবি? তুই তোর বউকে কেন মেরে ফেলেছিস সেটা সম্পর্কে তুই তোর ছেলেকে কি বলবি? যে ছেলে তোকে এতদিন ধরে হিরো হিসেবে জেনে এসেছে সে এখন থেকে তোকে ভিলেন মনে করবে। আমরা ছেলে মানুষ, সাথে আমরা দুজনই পুলিশ। এর জন্য এখন আমাদেরকে পুলিশের মতোই ভাবতে হবে। তখন ওর কথা শুনে কার্লোস সেই ঘরের মধ্যে ঢোকে। সেখানে গিয়েই দেখতে পায় ওর বউ অন্য একটা লোকের সাথে আছে। তারপর বউকে বলে, এখন থেকে তুই এই লোকের সাথেই থাকবি আর আমার ছেলে থাকবে আমার সাথে। এটুকু বলেই কার্লোস সেখান থেকে চলে যায়। এই ব্যাপারগুলো আবার খুবই ভালো লেগেছিল প্রীতমের। তখন সে পেড্রোকে বলে, স্যার আপনি তো কামাল করে দিয়েছেন। আমি তো আজকের থেকে আপনার ফ্যান হয়ে গেছি। যেভাবে আপনি কার্লোসকে বুঝিয়েছেন সেটা তো খুবই ভালো ছিল। এরপর এগুলো শেষ করে যখন পেড্রো বাড়িতে এসে পৌঁছে তখন ওর বউ স্টেসি তো ওর উপরে খুবই রাগান্বিত হয়েছিল, কারণ আজকে সে তার ছেলে লিওর জন্মদিনটা পালন করতে চাইছিল। তবে পেড্রো এর এখানে আসতে অনেক লেট করে ফেলেছে। এর জন্য ওদের দুজনের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়। তখন পেড্রো তার বউকে বলে, আমাদের তো এখন আর কোনো ছেলে নেই। আমাদের ছেলে লিও তো কয়েক বছর আগে মারা গেছে। ওদের ছেলের মৃত্যুর জন্য স্টেসি দোষী মনে করে পেড্রোকেই। ওদের দুজনের মধ্যে এইসব ব্যাপার স্যাপার নিয়ে ঝগড়া বিবাদ একদম বড় আকারে সৃষ্টি হয়ে যায়। ঝগড়া এতটাই বেড়ে গিয়েছিল যে পেড্রোর বউ বাড়ি ছেড়েই বেরিয়ে যাচ্ছিল। পেড্রোকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু লাভ তেমন একটা হয় না। সে বেরিয়ে চলে যায়। পেড্রো ওকে ফোনও করে অনেকবার, কিন্তু ওর ফোনটা ধরে না স্টেসি। অন্যদিকে দেখা যায় পরদিন সকালবেলাতেই প্রীতম চলে আসে ভ্যাকুয়াম ক্লিনার বিক্রি করার জন্য। সে আসলে খুবই ভালো একজন সেলসম্যান। ঠিক তখনই ওর কাছে পেড্রোর ফোন আসে। তখন সে ওকে বলে, তোমার দাদাজির টেপ রেকর্ডারটা পাওয়া গেছে। এই কথাটা শোনার পরে প্রীতম চলে আসে পেড্রোর কাছে। এই টেপ রেকর্ডারটা দেখার সাথে সাথেই প্রীতম বুঝতে পারে এটাই ওদের দাদার, কিন্তু এর ভেতরের যে রেকর্ডিংটা ছিল সেটা গায়েব। সে তখন বলতে থাকে, এই টেপ রেকর্ডার দিয়ে আমি কি করব? এটার ভেতরে যে টেপটা ছিল সেটার মধ্যে আমার দাদির গান গাওয়া ছিল, সেই আওয়াজটাই আমার প্রয়োজন। তখন পেড্রোকে জানায়, তুই একদমই চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি সেটা আমরা খুঁজে বের করে ফেলব। ঠিক তখনই টিভিতে একটা নিউজ আসে, মন্ত্রীর ছেলে ববি গায়েব হয়ে গেছে। ওকে হয়তোবা কেউ কিডন্যাপ করে নিয়েছে। এটা অনেক হাই প্রোফাইল একটা কেস। মন্ত্রীর বাড়িতে দেখা যায় সে খুবই দুঃখী, কারণ আচমকাই তার ছেলে গায়েব হয়ে গেছে। ওর বাড়িতে এত সিকিউরিটি থাকার পরও কিভাবে ওর ছেলে গায়েব হয়ে গেল সে কিছুই বুঝে উঠতে পারছিল না। ঠিক তখনই মন্ত্রীর কাছে কিডন্যাপারের কল আসে। সে বলতে থাকে, আমার 5 কোটি টাকা লাগবে। যদি আমার প্রয়োজনীয় টাকা আমি না পাই তাহলে তোমার ছেলের লাশ পাঠিয়ে দেব তোমার কাছে। তার পরপরই সেখানে সাইবার সেলের সবাইকে ডেকে আনা হয়। এখানে মন্ত্রী দেখতে পায় পেড্রো সাইবার সেলের হেড। তবে ওকে তো একদমই বিশ্বাস করতে পারতো না মন্ত্রী, কিন্তু পেড্রো বলে, স্যার আমাকে একটা সুযোগ দিয়েই দেখেন। সে ফোন ঘাটাঘাটি করে একজনকে খুঁজে বের করে, কিন্তু যখন ওর কাছে গিয়ে পৌঁছে তখন জানতে পারে সে তো আজকেই মারা গেছে। সেখানে গিয়ে আরও জানতে পারে এটা তো কোনো ছেলে নয়, আসলে 102 বছর বয়সে একটা বৃদ্ধা মহিলা। এই ব্যাপারটা যখন আবার মন্ত্রী জানতে পারে তখন পেড্রোর ওপরে অনেক বেশি রাগান্বিত হয়ে যায়। সে বলতে থাকে, আমি খুব ভালো করেই জানতাম পেড্রো এই কাজের জন্য একদমই পারফেক্ট নয়।
সে কোনো কাজই করতে পারে না। এগুলো শুনে আবার খুবই রাগান্বিত হয়ে গিয়েছিল পেড্রো। আর তখন সে মন্ত্রীকে বলে, ক্রাইম ব্রাঞ্চে খুব ভালো কাজ করছিলাম আমি, আর আমাকে আপনি কিনা সাইবার সেলে বসিয়ে দিয়েছেন। সাইবার সেলে তো আমি কম্পিউটারের কিবোর্ড পর্যন্ত বুঝতে পারি না, তাহলে আমি সেখানে কিভাবে ভালো কাজ করতে পারবো বলেন? আমাকে তো আমার মতো করে আপনারা কাজ করতেই দেন না। প্রথমে যখন আপনার বইয়ের মোবাইলটা চুরি হয় তখন কিন্তু আমি বলেছিলাম যে এটা হয়তো বা ঘরেই আছে, কিন্তু আপনি তো আমার কথা বিশ্বাসই করেননি। যখন আপনিই সব কিছু কন্ট্রোল করবেন তাহলে আমি এখানে কি করব? যদি আপনি আমাকে কাজ ঠিকঠাক মতো করতে দেন তাহলে আপনার ছেলে ববিকে আমি ঠিকঠাক মতো নিয়ে আসবো, এটা আমি কথা দিলাম। আসলে প্রীতমের ভরসাতেই এমন কথা বলছিল পেড্রো। এটুকু বলেই অনেক রাগান্বিত হয়ে বাইরে বের হয়ে যায় পেড্রো। তার পরপরই ওর কাছে চলে আসে মন্ত্রীর প্রিয়েস, আর ওকে জানায় স্যার তার ব্যবহারের জন্য আপনার কাছে ক্ষমা চেয়েছেন আর আপনাকে ভেতরে রেখেছেন, সাথে সেই জিনিয়াসটাকেও আনতে বলেছেন। তখন পেড্রো অবশ্য প্রীতমকে সাথে নিয়েই যায়। ওকে এই পুরো কেসটা বুঝিয়ে দেয় পেড্রো। তখন ওরা দুজনে মন্ত্রীর সামনে গিয়ে বলতে থাকে, এরপরে যখন কিডন্যাপারের কল আসবে আপনার কাছে তখন 15 মিনিটের মধ্যে আমি লোকেশনটা জানতে পারবো। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সেই কিডন্যাপারেরটার কল আসে। এবারও সে ঠিক আগের মতোই বলতে থাকে, আমার 5 কোটি টাকার প্রয়োজন। তবে পেড্রো এবার ওর সাথে কথা বলতে থাকে বিভিন্ন রকম, কারণ সে প্রীতমকে এতটা সময় দিতে চাইছিল যেন সে ওর লোকেশনটা ট্র্যাক করতে পারে। কিছুক্ষণ এভাবে কথা বলার পরেই প্রীতম অবশ্য সেই কিডন্যাপারটা সম্পর্কে সব কিছু জেনে যায়। সে বলতে থাকে, সকল কিডন্যাপাররাই 2টা ফোন ব্যবহার করে। একটা ফোনের সিম সে বারবারই খুলে ফেলে দেয়, আর অন্যটা তার পার্সোনাল ফোন। আমি ওর পার্সোনাল ফোন সম্পর্কেও জেনে গেছি, এবং সে যে কোথায় গেছে এটাও আমি জানি। তার পরপরই দেখা যায় পেড্রো সকল লোক নিয়ে সেই জায়গাটিতে গিয়ে পৌঁছে যেখানে ওই কিডন্যাপারটা আছে। সবাই মিলে সেখানে নজর রাখছিল। ওরা জানতে পারে 4:30টার আশেপাশে সেই লোকটা খাবার নিতে যায়, আর এই সময়ে এই ববিকে খোঁজার জন্য ওরা ওই ঘরের মধ্যে ঢুকবে। তখন প্রীতম আচমকাই পেড্রোকে বলতে থাকে, আমার কেন জানি মনে হচ্ছে এই কিডন্যাপিংটার পেছনে মন্ত্রীর ঘরেরই কোনো একটা মহিলার যোগসূত্র আছে। আসলে সেটা অন্য কোনো মহিলা নয়, সেটা হচ্ছে মন্ত্রীর বউ শ্রদ্ধাই। যদি ওর ফোনটা আমি কোনোভাবে পেয়ে যাই তাহলে ওর সম্পর্কে আমি সব কিছু জানতে পারবো, কিন্তু এই ব্যাপারটা তো খুব একটা সহজ হবে না। তার পরপরই ওরা জানতে পারে শ্রদ্ধা আসলে খুবই অ্যালেক্সা ব্যবহার করত। এর জন্য ওরা অ্যালেক্সাটাকেই হ্যাক করতে চায়। তবে সেটা হ্যাক করার জন্য ওদের অ্যালেক্সার পাসওয়ার্ডটা প্রয়োজন। তারা চিন্তা করতে থাকে এর পাসওয়ার্ডটা কি হতে পারে। তারপর কিছুক্ষণ চিন্তাভাবনা করার পর ওরা বুঝতে পারে যে শ্রদ্ধার অ্যালেক্সার পাসওয়ার্ডটা হচ্ছে 12345। কিছুক্ষণের মধ্যেই শ্রদ্ধা যত কথা বলছিল সেগুলো সবগুলোই দুজনের কাছে চলে আসে। ওরা জানতে পারে 2 দিন আগেই শ্রদ্ধা একটা শপিং মলে গিয়েছিল। সেখান থেকে একটা বাস ধরে চলে যায় একটা কফি শপের দিকে। এগুলো সম্পর্কে তো ড্রাইভার অবশ্যই জেনে থাকবে। তারপর ব্যাপারগুলো জানার জন্য ওরা ড্রাইভারকে গিয়ে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সে কিছুই বলছিল না। এই জন্য ওকে বাজেভাবে মারতে শুরু করে দেয় পেড্রো। তখন ড্রাইভারটা ভয়ে ভয়ে বলে দেয় যে হ্যাঁ, ম্যামকে আমি শপিং মলে সেদিন নিয়ে গিয়েছিলাম। ওদের কথা শুনে সে বুঝে গিয়েছিল যে শ্রদ্ধা ম্যাম আসলে কি করেছিল। ড্রাইভারটা আসলে এখানে সত্য কথাই বলছিল। সে শ্রদ্ধাকে প্রথমে শপিং মলে নিয়ে গিয়েছিল, কিন্তু শ্রদ্ধা শপিং মলে ঢোকার পরেই অন্য রাস্তা দিয়ে বের হয়ে বাসে চড়ে ক্যাফের উদ্দেশ্যে রওনা করে। সেই ক্যাফের কাছাকাছি চলে আসে প্রীতম এবং পেড্রো। এখানে এসেই সিসিটিভি ক্যামেরাটা চেক করতে থাকে। এই ক্যাফের সিসিটিভি ক্যামেরাটা চেক করার পরে জানতে পারে শ্রদ্ধা একটা ছেলের সাথে একটা রুমের মধ্যে ঢুকেছিল। ওরা তখন মনে মনে ভাবতে থাকে এটা হয়তোবা কোনো ব্ল্যাকমেলিংয়ের কেস নয়, ওই ছেলেটার সাথে হয়তোবা শ্রদ্ধার অবৈধ সম্পর্ক রয়েছে। ওরা জানতে পেরেছিল যে 4:30টার আশেপাশে সে কিডন্যাপারটার খাবার নিতে যায় এবং ওর পুরো টিম নিয়ে সেখানে গিয়েই ঘোরাঘুরি করছিল। এই জন্যই যখনই সেই কিডন্যাপারটা খাবার নেওয়ার জন্য যায় তখনই ওরা গিয়ে ঢুকে পড়ে ওর ঘরের মধ্যে। আর একজন সেই কিডন্যাপারটার ওপর নজর রাখছিল যে সে ফিরে আসবে কখন, আর যখনই সে ফিরে আসবে তখন এদেরকে বলে দিবে। তখন পেড্রোই পুরো ঘরটা চেক করে, কিন্তু কোথাও মন্ত্রীর ছেলেকে সে খুঁজে পায় না। এর জন্য তো ওরা ওই কিডন্যাপারটাকে ধরতেও পারছে না, কারণ যদি তাকে ধরে ফেলে তাহলে হয়তোবা মন্ত্রীর ছেলেকে কখনোই আর খুঁজে পাবে না। তবে পেড্রোর হাতে এমন কিছু জিনিস পড়ে যায় যেগুলো দেখে ও তো হয়রান হয়ে গিয়েছিল। সে রুমের মধ্যে গিয়েই কিডন্যাপারটা এবং শ্রদ্ধার কিছু একান্ত মুহূর্তের ছবি দেখতে পায়। তখন পেড্রো নিজের ফোন দিয়ে ওগুলার কিছু ছবিও ওঠায়। তখনই সেই কিডন্যাপারটা আবার ঘরে চলে আসে। ওই সময়টাতেও পেড্রো ঘরের মধ্যেই ছিল, কিন্তু যে কোনোভাবে সে ঘরের মধ্যে থেকে বের হয়ে যায়। এখন যে কোনো মূল্যেই শ্রদ্ধার সাথে কথা বলতে চায় পেড্রো, কারণ সে বুঝতে পারছিল যে এই কিডন্যাপিংটার পেছনে শ্রদ্ধারও হয়তোবা হাত রয়েছে।
তখন পেড্রো শ্রদ্ধার সাথে কথা বলার জন্য চলে আসে। ওনার কাছে গিয়ে পেড্রো প্রথম প্রশ্ন ছিল, নিজের ছেলের কিডন্যাপিংটা তুমি কেন করিয়েছো? সাথে শ্রদ্ধার সাথে সেই কিডন্যাপারটার যে ছবিগুলো ছিল এগুলোও তাকে দেখায়। তখন শ্রদ্ধা বলতে থাকে, আপনি যেটা ভাবছেন সেটা একদম সত্য, তবে কিডন্যাপিংটা আমি করাইনি। আমি ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়েছিলাম। ওই ছেলেটা একসময় আমার বয়ফ্রেন্ড ছিল। ওর কাছে আমাদের আগের কিছু তোলা ছবি আছে। এগুলো যদি লিক হয়ে যায় তাহলে আমার স্বামীর মান সম্মান সব চলে যাবে, এমনকি আমার সংসারটাও নষ্ট হয়ে যাবে। ওর নাম ছিল লোবো। সে একটা অপরাধ করার জন্য জেলে চলে যায়, আর 7 বছর পরে সে জেল থেকে বের হয়েছে। না চাওয়া সত্ত্বেও ওর সঙ্গে গিয়ে আমার দেখা করতে হয়েছে। আমি যদি তা না করতাম তাহলে সে অনেক বাজে কিছু করে ফেলতে পারত। ওর সাথে যখন আমি দেখা করতে যাই তখন সে আমাকে বলে ওর নাকি 5 কোটি টাকার প্রয়োজন। কিন্তু আমি ওকে জানিয়ে দেই এত বড় অঙ্কের টাকা আমি ওকে কিভাবে দিব। তখন সে আমাকে হুমকি দিয়েছিল যে যদি আমি 5 কোটি টাকা ওকে না দেই তাহলে এই ছবিগুলো সে ভাইরাল করে দিবে। সাথে সে একটা প্ল্যানিংও করেছিল। লোবো তখন বলতে থাকে, তোমার স্বামী তো এমনি এমনি টাকাটা দিবে না, তবে তোমার ছেলেকে যদি কিডন্যাপ করে নেওয়া হয় তবে অবশ্যই তোমার স্বামী খুশি খুশি এই 5 কোটি টাকা দিয়ে দিবে, কারণ এই 5 কোটি টাকার থেকে তোমার ছেলের জীবন তো তার কাছে বেশি মূল্যবান। শ্রদ্ধা তখন জানায় প্ল্যানিং তো এটাই ছিল, কিন্তু আমি যখন ঘরে এসে পৌঁছি তখন দেখতে পাই আমার ছেলে আগে থেকেই গায়েব। আমি বুঝে উঠতে পারছিলাম না যে এখন আমার কি করা উচিত, কারণ এই কিডন্যাপিংয়ে আমার কোনো হাতই নেই। পরের দৃশ্যেই দেখা যায় একটা জিনিয়াস হ্যাকারকে। ওর নাম মার্টিন ওই সময়টায় একটা শপিং মলের মধ্যে এসেছিল। ওখানে সে একটা মন্ত্রীর ইমেইল হ্যাক করবে। কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে পৌঁছে ওই মন্ত্রী। তখন বুদ্ধি করে মার্টিন যায় ওর কাছে আর বলে, আমার ফোনটা বন্ধ হয়ে গেছে স্যার, আমার বাবা হার্ট অ্যাটাক করেছে, এর জন্য আপনার ফোনটা কি আমি একটু পেতে পারি, একটু কথা বলবো। এটা বলেই মন্ত্রীর ফোনটা নেয় মার্টিন, আর তখনই সেই ফোন থেকে ওটিপি নিয়েছিল, আর তারপরই ইমেইলটা সে হ্যাক করে নেয়। তখনই দেখা যায় এই সকল ইনফরমেশন সে আবার অন্য কারো কাছে বিক্রি করে দেয়। এর বিনিময়ে মার্টিন পেয়ে যায় প্রচুর পরিমাণে অর্থ। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় একটা ক্যাফের মধ্যে বসে আছে মার্টিন। তখন সে আবার লোবোকে কল করে। মার্টিন তখন ওকে জানায়, আজকে তুই অ্যারেস্ট হয়ে যাবি, কারণ তোর বাড়ির আশেপাশে পুলিশ ঘোরাঘুরি করছে। ওরা খুব তাড়াতাড়ি তোকে অ্যারেস্ট করে নিবে। তবে তোকে আমি যেটা বলবো সেটা যদি তুই করিস তাহলে তুই আর অ্যারেস্ট হবি না। তুই এখনই মিনিস্টারকে কল করবি এবং ওকে বলবি আমার বাড়ির আশেপাশে যত পুলিশ আছে সবাইকে সরিয়ে নাও, তা না হলে তোমার ছেলের ববিকে আমি কিন্তু মেরে ফেলবো, এমনকি তোমরা কিন্তু ওর লাশটা পর্যন্ত খুঁজে পাবে না। মার্টিনের মুখে এমন কথা শুনে লোবো অবশ্য ঠিক তেমন কাজটাই করে। মন্ত্রীকে ফোন দিয়ে মার্টিনের বলে দেওয়া কথাগুলো সে ওকে জানায়। সাথে সাথেই অনেক ভয় পেয়ে ওর বাড়ির আশেপাশ থেকে সকল পুলিশকেই হাঁটিয়ে ফেলে মন্ত্রী। এদিকে দেখা যায় কনস্টেবলটা প্রীতমের দাদার সেই টেপ রেকর্ডারটার টেপটা খুঁজে পায়। এই ব্যাপারটাতে তো খুবই খুশি হয়ে গিয়েছিল প্রীতম, কিন্তু যখন সে টেপটা সে চেক করে তখন জানতে পারে এর মধ্যে ওর দাদির কোনো আওয়াজই নেই। এর মধ্যে তো ছিল ভোজপুরি একটা গান। এতে আবারও মন খারাপ হয়ে যায় প্রীতমের। তখন ওকে পেড্রো বুঝিয়ে বলে, তুই একদমই চিন্তা করিস না, তোর টেপটা আমরা অবশ্যই খুঁজে বের করব, আর তা না হলে যে আওয়াজটা ছিল সেটা যদি আমরা রেকর্ডিং করে দিই তাহলে কি চলবে? তখন প্রীতম বলে যে না, এগুলো তো হবে না। তখন ওরা দুজনে আবারও চলে আসে মন্ত্রীর বাড়িতে এবং বলতে থাকে, এই কাজটা যেই করেছে সে অনেক বড় মাপের একজন হ্যাকার। সে আপনাদের ঘর সম্পর্কে অনেক কিছুই জানে, এমনকি আপনাদের ঘরের ব্লু প্রিন্টটাও আছে তার কাছে, কারণ এত সহজে কোনো বাচ্চারই কিডন্যাপ হওয়া পসিবল নয়। এই জন্য ওরা অবশ্য ববির ল্যাপটপটা চেক করতে চায়, তবে ওরা পাসওয়ার্ডটা জানতো না। এই পাসওয়ার্ডটা শুধু জানতো ববির বেস্ট ফ্রেন্ড। এর জন্য ওকে বাড়িতে ডেকে আনা হয়। ওকে ভালো করে খাবার দাবার খাইয়ে জিজ্ঞাসা করা হয়, কিন্তু ওই ছোট্ট বাচ্চাটার মধ্যেও অ্যাটিটিউডে ছিল একদম পরিপূর্ণ। এই ব্যাপারটাতে অনেক রাগান্বিত হয়ে গিয়েছিল পেড্রো। তখন সেই বাচ্চাটা ভয় পেয়ে পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার জন্য রেডি হয়। যখন ববির ল্যাপটপটা খোলা হয় তখন জানতে পারা যায় সে ব্লু হোয়েল নামের একটা গেম খেলতো। প্রীতম তখন সবাইকে এই গেমটা সম্পর্কে বলতে থাকে। এটা এমন একটা গেম যেখানে সবাইকে একটা একটা করে টাস্ক দেওয়া হয়। প্রথমে ছোট ছোট টাস্ক দেওয়া হয়, তারপর আস্তে আস্তে টাস্কগুলোর ডিফিকাল্টিস বাড়িয়ে দেওয়া হয়। শুরু হয় ঘরের যে কোনো জিনিস চুরি করা থেকে, তারপর পাশের বাড়িতে চুরি, একদম শেষে সবচাইতে বড় টাস্ক নিজেকে নিজেই মেরে ফেলা। এই কথাগুলো শোনার পরে খুবই আজব লাগছিল পেড্রোর কাছে, কারণ ওর ছেলেও ঠিক একইভাবে মারা গিয়েছিল। পেড্রোর ছেলে লিও একটা কুয়োতে লাফ দিয়ে মারা গিয়েছিল। প্রীতমের কাছেও সব কথা শুনে পেড্রোর আগের সেই কথাগুলো মনে পড়ে যায়। এর পরপরই প্রীতম সেই গেমটা ওপেন করে আর ববির টাস্কগুলো দেখতে থাকে। টাস্কগুলো দেখে বোঝা যায় ববি আসলে গেমটার প্রতি খুবই সিনসিয়ার ছিল।
সে শুধু এই গেমটাই খেলতো আর বাকি সকল গেমগুলো সে ডিলিট করে দিয়েছিল। সবাই তখন বুঝে গিয়েছিল যে এই গেমটার কারণেই হয়তোবা ববি কিডন্যাপ হয়েছে। ঠিক তখনই ওর ল্যাপটপটা থেকে একটা আওয়াজ বাহির আসে। আসলে এই আওয়াজটা ছিল মার্টিনের। সে তখন বলতে থাকে, আমি শুধু তোমাদেরকে শুনতে পাচ্ছি না, তোমাদেরকে আমি সাপ সাপ দেখতেও পাচ্ছি। এই কথাটা শুনে ঘরের সবাই তো ভয়ে কেঁপে উঠেছিল। প্রীতমও তো একজন জিনিয়াস, এর জন্য সে বুঝতে পারছিল যে মার্টিন ওদেরকে দেখতে পাচ্ছে না, কিন্তু ওর কাছে যেহেতু ব্লুপ্রিন্ট আছে এর জন্য সে গেস করে ব্যাপারগুলো বলছে। প্রীতম তখন সবাইকে বলতে থাকে, চিন্তার কোনো কারণ নেই, আমি খুব ভালো করেই জানি ও আমাদেরকে দেখতে পাচ্ছে না, সে এই ঘরের ব্লুপ্রিন্ট ব্যবহার করেই এসব কথাবার্তা বলছে। তখন অবশ্য আচমকাই মার্টিন বলে ওঠে, আমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে কবির। এই কথাটা শুনে একদম হয়রান হয়ে গিয়েছিল প্রীতম। তাড়াহুড়ো করে সেখান থেকে প্রীতম চলে আসে বাড়িতে এবং ওর দাদাকে বলে, আজকে রাতের মধ্যে এই বাড়িটা ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। ওকে দেখে বোঝা যাচ্ছিল সে অনেক বেশি ঘাবড়েছিল। ঠিক তখনই ওর ঘরে একটা গিফট আসে, এর ভেতরে ছিল একটা পেন ড্রাইভ। অন্যদিকে পেড্রো যখন বাড়িতে গিয়ে পৌঁছে তখন সে তার ছেলের ল্যাপটপটা চেক করতে থাকে। তখন সে দেখতে পায় ওর ছেলের ল্যাপটপেও এই ব্লু হোয়েল গেমটাই ছিল। ওর আর বুঝতে বাকি থাকে না যে এই গেমটার জন্যই হয়তোবা তার ছেলে মারা গেছে। তখন পেড্রো তো অনেক কান্না করতে থাকে। প্রীতম যখন সেই পেন ড্রাইভটাকে তার ল্যাপটপে লাগিয়েছিল তখন সেখানে একটা ভিডিও আসে। সেখানে মার্টিনোকে বলে, তোকে আমি গত 3 বছর ধরে খুঁজতেছি, এখন যেহেতু আমি তোকে পেয়ে গেছি তার মানে গেমটা এখান থেকেই শুরু হবে। তোকে আমি একটা হসপিটালের অ্যাড্রেস দিব, তুই সেখানে যাবি এবং 206 নম্বর রুমে গিয়ে একজনের সাথে তুই দেখা করবি। এদিকে পেড্রো যখন কবির নামটা শুনেছিল তখন সে বুঝতে পারছিল প্রীতম হয়তোবা তার থেকে কিছু না কিছু তো লুকাচ্ছে। এরপর সে প্রীতমের নাম্বারটা ট্রেস করে জানতে পারে প্রীতম ওই সময়টাতে একটা হাসপাতালের দিকে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই প্রীতম চলে আসে সেই হাসপাতালটাতে। তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে অনেক বেশি ঘাবড়েছিল। এরপর সে গিয়ে পৌঁছে 206 নম্বর রুমে। এটা আসলে একটা সাইকিয়াট্রিক ওয়ার্ড। সেখানে মিসেস ফ্রান্সিকা নামের একটা মহিলা ছিল। তার অবস্থা ছিল খুবই শোচনীয়। ওনাকে দেখার পরপরই প্রীতম কেন জানি অনেক কান্না করতে থাকে। তারপর কান্না করতে করতে সেই রুমের মধ্যে থেকে বাহিরে বের হয়ে আসে প্রীতম। ততক্ষণে অবশ্য সেখানে এসে পেড্রো পৌঁছেছে। সে বুঝে গিয়েছিল যে কোনো না কোনো ঝামেলা তো আছেই। সে জানতে চাইছিল যে প্রীতম আসলে কি করেছে। তখন প্রীতম বলে, আমি একটা মার্ডার করেছিলাম। তারপর অবশ্য প্রীতম তার পুরো কাহিনীটা বলতে থাকে। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায় 3 বছর আগের কথা। প্রীতম যেখানে পড়াশোনা করত সেই কলেজের টিচারের নাম ছিল ফ্রান্সিকা। আসলে উনি ছিলেন অনেক শক্তপোক্ত একজন টিচার। উনার ক্লাসে যদি কেউ 1 মিনিটও লেট করে আসতো তাহলে তার জন্য পানিশমেন্ট দিত। কিন্তু এখানে প্রীতম তো পুরো 10 মিনিট লেট করে যায় একদিন। এই জন্য ফ্রান্সিকা তাকে অনেক বেইজ্জতি করে এবং ওর উপরে খুব চিল্লাপাল্লাও করে। এগুলো শুনে আবার একদমই ভালো লাগেনি প্রীতমের। তখন সে ফ্রান্সিকাকে অনেক আজেবাজে কথা বলে সেখান থেকে পালিয়ে যায়। তবে কলেজে সবার মধ্যে ওকে যে বেইজ্জতিটা করা হয়েছিল এটা কোনোভাবেই ভুলতে পারছিল না প্রীতম। এই জন্য সে সারা রাত ভরে নিজের ল্যাপটপটা ঘাটাঘাটি করতে থাকে। আর এক পর্যায়ে ফ্রান্সিকার ইমেইলটা সে হ্যাক করে নেয়। তার পরপরই প্রীতমের হাতে কিছু ছবি লাগে। তখন প্রীতম জানতে পারে ফ্রান্সিকার বিদেশে একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক ছিল। এর জন্য সে হরহামেশাই বিদেশে যেত এবং তার সাথে গিয়ে দেখা করত। তার পরপরই প্রীতম এই সকল ছবিগুলো ভাইরাল করে দেয়। পুরো কলেজের সবার কাছেই পৌঁছে যায় ছবিটা, এমনকি ফ্রান্সিকার বউয়ের কাছেও। যখন ফ্রান্সিকা কলেজে এসে পৌঁছে তখন সবাই ওর সাথে মজা নিচ্ছিল এবং টিটকিরি মারছিল। এই ব্যাপারগুলো কোনোভাবেই মেনে নিতে পারে না ফ্রান্সিকা। এর জন্য সে একটা লাইট হাউসে গিয়ে নিজে নিজেই মারা যায়। এই সকল ঘটনা প্রীতম পেড্রোকে বলছিল। সাথে সে এটাও জানায়, আমার জন্য ওদের জীবনটা ধ্বংস হয়েছিল আর মার্টিন হচ্ছে তাদেরই ছেলে। এর জন্য সে আমার ওপরে বদলা নেওয়ার জন্য এখানে এসেছে। তখন পেড্রো অবশ্য ওকে বলে, সেটা তো ছিল তোর ছেলে মানুষই, এখানে তো তোর দোষ আমি দেখছি না। তুই যে নিজের ভুলটা বুঝতে পেরেছিস এটাই অনেক বড় কথা। কিন্তু এখন সবকিছু ঠিকঠাক করে নেওয়ার সময় চলে এসেছে। যা কিছু এখন চলছে সবগুলো আমাদেরই ঠিক করতে হবে। আমার ছেলে লিওর জীবনটাও ওই ব্লু হোয়েল গেমের জন্য গিয়েছিল। এখন যে কোনোভাবে ববির জীবনটা আমাদেরকে বাঁচাতে হবে। পরের দৃশ্যেই দেখা যায় মার্টিন আবারও কল করে সেই মন্ত্রীর বাড়িতে। সে তখন বলতে থাকে, আমার খুব তাড়াতাড়ি 5 কোটি টাকার প্রয়োজন, না হলে ববির লাশটা কিন্তু তোমরা খুঁজেও পাবে না। তার পরপরই ববির একটা ছবিও পাঠায়। সেখানে দেখা যায় ববির হাতের মাঝের আঙ্গুলটা কাটা। আসলে ওর আঙ্গুলটা মার্টিন কেটে নিয়েছিল। এটা দেখার পরে তো বাড়ির সবাই ভয় পেয়ে গিয়েছিল। সাথে ওরা 5 কোটি টাকা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়।
মার্টিন তখন আরও বলেছিল, এই 5 কোটি টাকা প্রীতমের হাতে দিতে হবে, আর তাকে একাই আসতে হবে। অন্য কেউ আসলে কিন্তু আপনার ছেলেকে আর খুঁজে পাবেন না কোনো দিনও। ওর লাশটাও কিন্তু আমি গায়েব করে ফেলবো। তবে প্রীতম চাইছিল মার্টিনের লোকেশনটা পেতে। এর জন্য সে টাকার মধ্যে একটা ফোন লুকিয়ে রাখে। তারপর পরই চলে আসে মার্টিনের বলে দেওয়া সেই জায়গাটিতে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে মার্টিন। ওকে দেখেই বোঝা যাচ্ছিল সে খুবই রাগান্বিত। প্রীতম যখনই ওর সামনে আসে তখন মার্টিন ওকে খুবই বাজেভাবে মারধর করতে শুরু করে। সাথে ওকে বলতে থাকে, তোর সাথে এমনটাই হওয়া উচিত, কারণ তুই আমার সাথে যেটা করেছিস এটার মাফ তো তোকে আমি কখনোই করব না। এখন তুই আমার কথা শুনবি, আমি যেটা বলবো তোর সেটাই করতে হবে। যে লাইট হাউসে আমার বাবা মারা গিয়েছিল তুইও সেই লাইট হাউসেই যাবি এবং সেখান থেকে তুই মারা যাবি। তা না হলে কিন্তু ববিকে আমি মেরে ফেলবো। এর মানে এটাই দাঁড়াচ্ছে যে ববি এবং তোর মধ্যে যে কোনো একজনকে তুই চুজ করতে পারবি। তোর কাছে সময় আছে মাত্র 10 ঘন্টা। তখন অবশ্য প্রীতমের ফোন থেকে সে পেড্রোকে মেসেজ করে আর বলে যে ববিকে পাওয়া গেছে। এরপর পেড্রো ওর ফোনটা ট্র্যাক করে জানতে পারে যে ওই মন্ত্রীর বাড়ির দিকেই আসতেছে। কিছুক্ষণের মধ্যে সেই নাম্বারটা তো সেখানে এসে পৌঁছে, কিন্তু প্রীতম বা ববি কেউই সেখানে ছিল না। শুধু একটা কার এসেছিল, আর সেই কারটার মধ্যেই ছিল একটা মোবাইল ফোন। আসলে এই ফোনটাই ছিল প্রীতমের। প্রীতমকে মেরে মার্টিন অজ্ঞান করে ফেলেছিল। এরপর যখন প্রীতমের জ্ঞান ফিরে আসে তখন সে চলে আসে পেড্রোর কাছে। তারপর সে আবারও মার্টিনকে খুঁজতে শুরু করে দেয়, কারণ সেই টাকার মধ্যে মোবাইলটা দিয়ে রেখেছিল। ওটা এখন পর্যন্ত ওই টাকার মধ্যেই ছিল। ওরা তখন জানতে পারে পেড্রো একটা হোস্টেলে আছে। তার পরপরই সবাই মিলে চলে আসে ওই হোস্টেলটার মধ্যে। সেই ফোনটাতে অবশ্য প্রীতম একটা সিস্টেম করে দিয়েছিল, সেখানে 2 বার কল করার পরেই অটোমেটিকলি কলটা ধরা হয়ে যাবে। এই জন্য সেই হোস্টেলের বিভিন্ন রুমের কাছে গিয়ে সবাই গান গাইতেছিল। যার গানের গলাটা শোনা যাবে মানে ওই ব্যাগটা সেই রুমের মধ্যেই থাকবে। কিছুক্ষণের মধ্যে অবশ্য ওরা এটা জানতে পারে যে ওই মোবাইলটা কোন রুমের মধ্যে আছে। তারপর যখন ওরা ওই রুমটার মধ্যে গিয়ে পৌঁছে তখন সেখানে মার্টিন ছিল না। সেই মোবাইলটা একটা টেবিলের উপরে রাখা। সেই ফোনটার পেছনে লেখা ছিল আর মাত্র 4 ঘন্টা বাকি। আসলে মার্টিন এদের থেকে কয়েক কদম আগে ছিল। তখনই ওরা জানতে পারে এই হোস্টেলেরই একজনের কার চুরি হয়েছে। তখন ওরা বুঝতে পারে হয়তোবা সেই কারটা নিয়েই মার্টিন পালিয়েছে। আশেপাশের টোল থেকে হয়তোবা তারা বুঝতে পারবে এবং খুঁজে বের করতে পারবে মার্টিনকে। মার্টিন যখন একটা টোল পার হয় তখন সেই মেসেজটা আবার এই কারের আসল মালিকের কাছে আসে। তখন ওর লোকেশনটা জেনে যায় এরা এবং মার্টিনকে ফলো করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ওরা একটা শুনশান জায়গার মধ্যে সেই গাড়িটা দেখতে পায়, তবে আশেপাশে কোথাও মার্টিনকে দেখা যায় না। তখন প্রীতম পাশেরই একটা টাওয়ারকে হ্যাক করে নেয়, আর সেখান থেকে মার্টিনের নাম্বার সম্পর্কে সে জানতে পারে। কিছুক্ষণের মধ্যেই মার্টিনের লোকেশনটা সম্পর্কেও জেনে যায়। দেখা যায় মার্টিন একটা বাসে করে কোথাও যাচ্ছিল। তার পরপরই পেড্রো এবং প্রীতম চলে আসে সেই বাসের কাছে। তবে ভেতরে ঢোকার পরে জানতে পারে এই বাসের মধ্যে তো মার্টিন নেই, তবে ওর ফোনটা রয়েছে। আসলে ফোনটা একটা বুড়ি দাদির কাছে দিয়েই সে চলে গিয়েছিল। সেই ফোনটার মধ্যে দেখতে পায় ববির একটা ছবি। এবার ওর 2টা আঙ্গুল কাটা। সাথে সেখানে মার্টিন বলেছিল যে আর মাত্র 2 ঘন্টা বাকি। পেড্রো কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে মার্টিন ওদের চাল সম্পর্কে এত তাড়াতাড়ি কিভাবে বুঝতে পারছে। ঠিক তখনই পেড্রোর চোখ গিয়ে পড়ে প্রীতমের হাতে থাকা একটা ঘড়ির দিকে। আসলে এই ঘড়িটা মার্টিনই প্রীতমকে বেঁধে দিয়েছিল, কারণ ওই লাইট হাউসে যেতে যেন তার দেরি না হয়ে যায়। তখন সেই ঘড়িটা খুলে একটু দূরে রাখে পেড্রো আর বলতে থাকে, এই ঘড়িটার জন্য আমাদের সকল প্ল্যানই মার্টিন আগে থেকেই জেনে যাচ্ছে। এখন ওর থেকে আমাদের 2 কদম আগে যেতে হবে। তারপর অবশ্য প্রীতম সেই ঘড়িটা আবারও পরে নেয়। ওরা খুব ভালো করেই জানতো যে ঘড়িটার মধ্যে একটা মাইক্রোফোন ফিট করা আছে। এই জন্য পেড্রো এখানে একটা চাল চালে। ওরা দুজনে এমন সব কথাবার্তা বলতে থাকে যেটাতে বোঝা যায় যে প্রীতম আসলে হয়তোবা লাইট হাউসে যাবে এবং সেখান থেকে লাফ দিয়ে সে মারা যাবে। পেড্রো এবং তার বাকি সঙ্গীগুলো এখানেই থেকে যাবে, কেউই প্রীতমের সাথে যাবে না। কিছুক্ষণের মধ্যেই প্রীতম চলে আসে সেই লাইট হাউসটার কাছে। ঘড়িটা খুলে সে একটু দূরে রাখে। যখন প্রীতম লাইট হাউসটার ভেতরে গিয়ে পৌঁছে তখন পেড্রোকে বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে। মার্টিন ববির যে ছবিটা পাঠিয়েছিল সেটাতে ওর ডান হাতের সেখানে দেখা যাচ্ছে 2টা আঙ্গুল কাটা, কিন্তু ববির হাতে তো একটা পুড়ে যাওয়ার নিশান ছিল, সেটা তো ওখানে দেখা যাচ্ছে না। তার মানে আমার মনে হয় এই ছবিটা ফেক, এআই দিয়ে বানানো। এমনটা হতে পারে যে হয়তোবা ববি ঘর থেকে বেরই হয়নি। হয়তোবা এমনটা হয়েছে যে ববি ঘরের মধ্যেও কোথায় লুকিয়ে আছে, আর ওর টাস্কটা পূরণ করার জন্য সে অপেক্ষা করবে। তখন প্রীতম বলে, তাহলে ঘরটা তো আমাদেরকে ভালোভাবে চেক করতে হবে। ওদের ডাউটটা হচ্ছিল পানির ট্যাঙ্কির ওপর।
কারণ ওই ব্লু হোয়েল গেমের মধ্যে যে টাস্কগুলো দেখা গিয়েছিল সেগুলোতে ববি কয়েকদিনের জন্য খাবার এবং অক্সিজেন একত্রিত করছিল। এসব কথা বলতে বলতে যখন প্রীতম লাইট হাউসে আসে তখন ওখানেই ছিল মার্টিন। এখানে আসার সাথে সাথেই মার্টিন অনেক বাজেভাবে মারধর করতে শুরু করে দেয় প্রীতমকে। এই লাইট হাউসের ওপর থেকে প্রীতমকে সে নিচেও ফেলে দিতে চাইছিল। ওদের দুজনের মধ্যে খুব ভালো ফাইট হতে থাকে। অন্যদিকে পেড্রো মন্ত্রীর বাড়িতে থাকা একটা কনস্টেবলের কাছে ফোন দেয়। ওকে বলে ছাদে গিয়ে পানির ট্যাঙ্কিটা চেক করে আসো। সেই কনস্টেবলটা যখন পানির ট্যাঙ্কির মধ্যে গিয়ে চেক করে তখন সেখানেই বসেছিল ববি। ওর কাছে খাবার ছিল এবং অক্সিজেনও ছিল। যখন ববিকে সে পেয়ে যায় ঠিক তখনই পেড্রো চলে আসে লাইট হাউসটাতে। দেখতে পায় ওরা দুজনে ফাইট করছে। তখন পেড্রো বন্দুক তাক করে মার্টিনের দিকে। এখানে কেন জানি আচমকাই প্রীতম বলে ওঠে, এটা তো মার্টিন নয়, ওকে এখানে আমি আচমকা দেখে আমাদের ফাইট শুরু হয়ে গিয়েছিল। পেড্রো অবশ্য খুব ভালোভাবেই বুঝতে পারছিল যে এটাই মার্টিন, কিন্তু প্রীতম যে ওকে বাঁচাতে কেন চাইছিল এটা সে বুঝতে পারছিল না। এর পরপরই দেখা যায় ব্ল্যাকমেলার লোবোকে। সে মন্ত্রীর বউ শ্রদ্ধাকে ফোন করে। তারপর বলতে থাকে, তোর ছেলেকে তুই পেয়ে গেছিস, এটার মানে তুই এটা ভাবিস না যে তুই সেফ। এখনও তোর 5 কোটি টাকা আমাকে দিতেই হবে, তা না হলে ওই ছবিগুলো আমি ভাইরাল করে দিব। এই কথাটা শুনে আবার খুবই ভয় পেয়ে গিয়েছিল শ্রদ্ধা, আর সাথে সাথেই সে প্রীতম এবং পেড্রোকে কল করে সব কিছু জানায়। ওদের মাথায় তখন একটা বুদ্ধি আসে। রুহি নামের একটা জার্নালিস্ট পেড্রোর অনেক ভালো বন্ধু। তখন ওকে দিয়েই কিছু একটা করার প্ল্যান করে ওরা দুজন। এখানে অবশ্য পেড্রোকে দিয়ে একটা গান গাওয়ায় প্রীতম, যেটা সবসময়ই ওর দাদি গাইত। তারপর সেই গানটা আবার পেড্রো পাঠায় তার বউ স্টেসিকে। এর পরপরই ওরা চলে আসে মন্ত্রীর বাড়িতে। এখানে দেখা যায় একটা প্রেস কনফারেন্স করছিল মন্ত্রী। তখন তিনি জানায় তার ছেলে বাড়িতে ফিরে এসেছে। তবে এখানে মন্ত্রী প্রীতম এবং পেড্রো কাউকেই ক্রেডিটটা দেয় না। ক্রেডিটটা সে দিয়েছিল ডিআইজি এবং সেই কনস্টেবলটাকে। কনস্টেবলটা অবশ্য ওখানে বলেনি যে পেড্রোই তাকে ফোন করে কাজটা করতে বলেছিল। সে তখন জানায় তার মাথার মধ্যে এই বুদ্ধিটা এসেছিল এবং সে কেসটা সলভ করে ফেলেছে। এই ব্যাপারগুলো প্রীতম এবং পেড্রোর কাছে একদমই ভালো লাগে না। এরপর দেখা যায় শ্রদ্ধা আবারও প্রীতম এবং পেড্রোর কাছে ফোন করে। সে বলতে থাকে লোবোকে এখনও পেরেশান করেই যাচ্ছে, সে খুব তাড়াতাড়ি নাকি আমাদের এই ছবিগুলো লিক করে দিবে। তখন ওরা দুজনে ডিসাইড করে এই মামলাটাকে এখানেই খতম করতে হবে। আজকের রাতের মধ্যেই ওরা সব কিছু সলভ করে দিতে চায়। রাত্রেবেলাতেই দেখা যায় রুহি টিভিতে এসেই বলছিল মন্ত্রীর বউ শ্রদ্ধা সেবাগের সাথে মালদ্বীপ গিয়েছিল। ওখানে ওদের দুজনকার একসাথে একার কিছু ছবিও দেখায়। এই ব্যাপারটা দেখে তো খুবই হয়রান হয়ে গিয়েছিল শ্রদ্ধাও। তার পরপরই আবার অবশ্য সেহওয়াগ লাইভ আসার সবাইকে জানায়, শ্রদ্ধা নামের কাউকে তো আমি চিনিই না, আর আমি কখনো মালদ্বীপ তো যাইনি। যদি আমার কথা আপনাদের বিশ্বাস না হয় তাহলে আমার পাসপোর্টটা চেক করে দেখতে পারেন। এরপর অবশ্য আরেকটা ছবি দেখানো হয় এবং জানানো হয় এখন শ্রদ্ধা তো সঞ্জয় দত্তের সাথে দেখা যাচ্ছে। তার পরপরই অবশ্য লাইভে যোগ করানো হয় সঞ্জয় দত্তকে। সেও জানায় আমি তো মালদ্বীপ অনেকবারই গিয়েছি, কিন্তু শ্রদ্ধা নামের এই মেয়েটার সঙ্গে আমি কখনো যাইনি। এগুলো দেখার পরে শ্রদ্ধা নিজেও বুঝে উঠতে পারছিল না যে এগুলো আসলে কি হচ্ছে। তারপর 3 নাম্বার ছবি মানে আসল ছবিটা সামনে আসে, যেটার ভেতরে শ্রদ্ধার সাথে লোবো ছিল। যদিও এই ছবিটা আসল ছিল, কিন্তু পুরো দুনিয়াই এখন বুঝতে পারছিল যে এটাও হয়তো ফেক। এখন লোবো যদি ওর কাছে থাকা সকল ছবিগুলো ভাইরাল করেও দেয়, তারপরেও সবাই বুঝবে যে এগুলো হয়তো মিথ্যে, কারণ ন্যাশনাল টিভিতে এটাকে ফেক বলা হয়েছে। তার পরপরই দেখা যায় পেড্রো তার পুরো টিম নিয়ে চলে আসে লোবোর বাড়িতে এবং তাকে অ্যারেস্ট করে নেয়। ঠিক তখনই প্রীতমের কাছে শ্রদ্ধার কল আসে। তখন সে ওদেরকে ধন্যবাদ জানায়, সাথে বলে যদি এসব কিছু ক্লিয়ার না হয়ে যেত তাহলে হয়তো বা আমাকে নিজে নিজেই মরতে হতো। তখন প্রীতম অবশ্যকে হাসতে হাসতে বলে, আমার ছোট্ট একটা সাহায্য লাগবে আপনার থেকে। আপনি যখনই কোনো ভ্যাকুয়াম ক্লিনার কিনবেন তখন কিন্তু আমার থেকেই কিনবেন, এতে আমি খানিকটা কমিশন পেয়ে যাব। ওর মুখে এমন কথা শুনে তো খুব হাসাহাসি করতে শুরু করে দেয় শ্রদ্ধা। এখান থেকে কথাবার্তা বলার পরপরই ওরা যখন যেতে থাকে তখন পেড্রোর কাছে ওর বউ স্টেসির কল আসে। আসলে পেড্রো যে তার নিজের জীবনের ওপর খেল করে এই কেসটা সলভ করলো, এগুলো সব কিছুই জেনে গিয়েছিল স্টেসি। এই খবরগুলো ওকে প্রীতম দিয়েছিল সকল প্রমাণ সহিত। আর কিছুক্ষণ আগেই ওকে যে ভিডিওটা পাঠিয়েছিল পেড্রো, এটা দেখে তো খুবই খুশি হয়ে গিয়েছিল স্টেসি। তারপর সে বলতে থাকে, এই গানটা তুমি ভুলভাবে গাইছো, যেভাবে আমাদের টিচার এই গানটা আমাদেরকে শিখিয়েছিল সেভাবে তুমি গাইতে পারোনি। তারপর দেখা যায় এই গানটা আবার স্টেসি গায়। তখনই জানা যায় স্টেসির সেই মিউজিক টিচার ছিল তিনি আর অন্য কেউ নয়, প্রীতমের দাদি। স্টেসি আসলে অনেক সুন্দর গানটা গাইছিল। এটা দেখে তো খুবই খুশি হয়ে গিয়েছিল প্রীতম।
আসলে এটাই সেই গান ছিল যেটা দাদাজি সবসময়ই শুনত। অন্যদিকে দেখা যায় মার্টিনকে। সে তার বাবার কফিনের সামনে বসা। তার পরপরই সে আবার ফোন করে শ্রদ্ধাকে এবং জানায়, আপনার 5 কোটি টাকা আমি আপনাকে ফিরিয়ে দেব, এই কথাটা আপনি প্রীতমকে জানিয়ে দিন। এর পরের সিনে দেখা যায় প্রীতম খুশি হয়ে চলে আসে বাড়িতে। দাদাজির সামনে গিয়েই ওই মিউজিকটা প্লে করে। এটা আসলে সেই গানটা যেটা দাদাজি সবসময় শুনত, তবে এবার এই গানটা স্টেসি রাওজের ছিল। দাদাজির এই গানটা তো ছিল খুবই পছন্দর, এর জন্য ওনার খুব ভালোই লাগে। অন্যদিকে দেখা যায় পেড্রো এখনও সাইবার সেলেই রয়েছে। হঠাৎ করেই সেখানে একটা ফেমাস সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার চলে আসে। সে এসেই পেড্রোকে বলে একটা জিনিস চুরি হয়ে গেছে ওর, এর জন্য তার সাহায্য প্রয়োজন। সে এমন একটা জিনিস চুরির কথা বলে, এটার আগামাথা কিছুই বুঝে উঠতে পারছিল না পেড্রো। ওর মাথা পুরোপুরি যেন ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল। এর জন্য বাহিরে বের হয়ে সে প্রীতমকে কল দেয় এবং বলে, কিছুক্ষণের মধ্যে তুই আমার মৃত লাশ পাবি, যদি না তুই আমার ট্রান্সফারটা ক্রাইম ব্রাঞ্চে করাতে পারিস। আমাকে এগুলো থেকে তুই বাঁচিয়ে নে, না হলে কিন্তু এখানেই আমার খেল খতম। এই কথাটা বলার পরে ওরা দুজনেই হাসাহাসি করতে শুরু করে, আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় এই সিরিজটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।